এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া হতে পারে? 21শে জুলাই 1993 কোথায় ছিলেন এরা, যখন সকলের স্বার্থে ভোটের সচিত্র পরিচয়পত্র, নো আই কার্ড নো ভোট মমতা ব্যানার্জি ডেকেছিলেন? সিপিএম 14 জনকে গুলি করে মেরেছে পুলিশ, মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়েছে, 100 বেশি লোক জখম। তারপর শহীদ পরিবারের পাশে থাকার থেকে শুরু করে প্রত্যেক বছর শহীদ তর্পণ মমতা ব্যানার্জির নেতৃত্বে বারবার হয়েছে, এতদিন হয়েছে। যে স্রোতটার উপর দাঁড় করিয়ে এনারা নিজেদের রাজনৈতিক জীবনে একের পর এক দপ্তরের মন্ত্রী হয়েছেন, একের পর এক পদ পেয়েছেন। আজকে মমতা ব্যানার্জি ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী নেই, সরকারের মাথায় নেই বলে এক একজন এরকম নোকদাঁত দেখাবেন? অকৃতজ্ঞতার একটা সীমা থাকা উচিত, যে কে কি থাকলো না থাকলো এই কথাটা বেরোতে পারে। মানুষ বিচার করছে, মানুষ দেখবেন এগুলো। প্রাক্তন মন্ত্রীর লিস্ট দিতে গেলে বেরোবে কারা কটা মন্ত্রকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ছিল। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলো কি না থাকলো এটা মনুষ্যত্বের মধ্যে পড়ে আদৌ? আমাদের মতো অনেক মানুষ আছেন যাদের দলের ওপর অভিমান আছে, রাগ আছে, কিন্তু এই সময়টায় সৈনিক হিসেবে একদম দিদির সঙ্গে থাকাটা হচ্ছে পরিষ্কার নীতি আদর্শের উপর দাঁড়িয়ে। একটা ভোটে দিদি আজকে মুখ্যমন্ত্রী নন, সঙ্গে সঙ্গে আমরা নিজেদের যার যার অভিমান, যার যার রাগ বা সুযোগ বুঝে এখন পালিয়ে যাব। আজকে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতেন, এই চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে কতগুলো দপ্তর থাকতো আপনি খেয়াল করুন তো, গুণে শেষ করতে পারবেন? গুন্ডা দমন আইন যেমন হলো, একটা ধর্ষণ দমন আইন হয়ে তো বালুরঘাট থানার কেসটাকে তাহলে কি করা হবে? বালুরঘাট থানার যে কমপ্লেন, তার চিঠি তো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মারাত্মক চিঠি, এবং সেখানে শুধুমাত্র মানে নানা রকম মানে ব্যাংক ট্রানজাকশনেরও সব আছে। তো সেগুলো সিআইডি, ইডি, ব্যাংক ট্রানজাকশন শুধু তো সম্পর্কজনিত বিষয় নয়, আবার আর্থিক লেনদেন টেনদেন, বিদেশ সফর, এসব বিষয় আসছে। তো সেগুলো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্পিকার, তারা নাকি জিরো টলারেন্স নারী নির্যাতনে, এত বড় বড় সব ডায়লগ শুনলাম। তাহলে বিধানসভায় স্পিকার সাহেব যাকে বিরোধী দলনেতা পদে বসিয়েছেন, নারী নির্যাতনে তাকে মদত দিচ্ছেন কি করে? তাহলে তাকে মদত দিচ্ছেন কেন? যদি পুরনো কেস খোলা হয় তাহলে এই কেসও খোলা হোক, যদি পুরনো কেসও খোলা হয় তাহলে এই কেসটাও খোলা হোক। এবং এখানে তো পরিষ্কার যা যা আছে, সমস্ত নাম ঠিকানা সহ যা যা পদ্ধতিতে একটি আইনি অভিযোগের জন্য লাগে তা সবই করা আছে। তাহলে বিজেপি একটা খোলসা করে বলুক যে আমরা যে নারী নির্যাতনে জিরো টলারেন্স বলছি, সেটা আমাদের লোক দেখানো। আমরা এইসব চাটন বালিশ এদের ক্ষেত্রে আমরা ছাড় দিয়ে দিচ্ছি, এদিকে চলে এলেই চাটন ঋতর ক্ষেত্রে ছাড়, বালিশ চাটা ভিডিওয়ে ছাড়। তাহলে জিরো টলারেন্সটা বলবেন না, জিরো টলারেন্স শব্দটা বলবেন না। আর যদি পুরনো মামলার দিকে খুলতে হয়, তাহলে এখানে শুধুমাত্র একটি মহিলার অভিযোগ রয়েছে তাই নয়, সেখানে সম্পর্কজনিত অভিযোগ রয়েছে তাও নয়, এর মধ্যে নানা নাটকীয় কাণ্ড কারখানা এবং এই যে লোকে বলে না টাকা দিয়ে মুখ বন্ধ ইত্যাদি ইত্যাদি, তাতে বলা হচ্ছে ওখানে তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। তো তার ব্যবস্থা হবে না? এর খতিয়ে দেখা উচিত। হতে পারে চাটন ঋত বলে কি ছাড়বে না, কিন্তু তা বলে এই যে 2.5 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করা, তো এই অভিযোগগুলো, তো এগুলো তাহলে বিচার হবে না। আর আপনারা বলে যাবেন বিধানসভা শুরু হোক, আবার সকলের সামনে জানতে চাইতে হবে এগুলো, যে জিরো টলারেন্স আপনারা মুখে বলবেন, আর চাটন ঋতকে স্পিকার সাহেব মাথায় পোষা ইয়ের মতো হাত বোলাবেন, এটা হতে পারে না। হুমায়ুন কবির একটু খারাপ কথা বলেছেন, সে চড়া কথা বলেছেন, খারাপ কথা বলেছেন। আইনের ব্যবস্থা হচ্ছে, কিন্তু একটা লোককে যদি একই সঙ্গে দুটো থানায় ডাকে, তাহলে সে লোকটাই বা কী করে যাবে? যদি আইনেরও ব্যবস্থা হয়,
তাহলে সেই তার মধ্যেও তো একটা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন রাখবে পুলিশ। বলে দিচ্ছি, গতকাল একটি মামলায়, আদালত অবমাননার মামলায় আমার একটি জরিমানা হয়েছে। তো আদালত অবমাননাটা ছিল এই যে শারীরিক শিক্ষা কর্মশিক্ষার আন্দোলনরত কিছু শিক্ষক, মানে কর্মপ্রার্থী শিক্ষক শিক্ষিকা, তারা একটি বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েন এবং অভিযোগ যে তারা এক মহামান্য বিচারপতি বা তাদের সম্মানহানি করেছেন হাইকোর্ট চত্বরে। এই নিয়ে মামলা হয় এবং পরবর্তীকালে সেখানে C1 to C7 তারা ছিলেন আর C8 হিসেবে আমার নামটি যোগ করে দেওয়া হয়। তো তার মামলা শুনানি সব চলেছে এবং গতকাল আমাকে জরিমানা করা হয়েছে 2000 টাকা জরিমানা, বাকিদের 1000 টাকা, আমি 2000 টাকা। তো আমি বারবার বলার চেষ্টা করেছি, আমার আইনজীবীরাও বারবার বলার চেষ্টা করেছেন যে ঘটনাটি নিয়ে এত কিছু, আমি সেদিন ওই ঘটনায় ছিলাম না, আমি ঘটনাস্থলেও ছিলাম না, ফলে এই অভিযোগটা আমার উপর আসে না এবং আমি বারণ করেছিলাম তাদের। তো যাই হোক, মহামান্য 3 বিচারপতি তারা আমাকে দোষী সাব্যস্ত করেছেন এবং আমাকে জরিমানা করেছেন। আমি আইন অনুযায়ী চলবো, কিন্তু আমি শুধু একটি প্যারা আপনাদের সামনে একটু পড়ে দিচ্ছি। যে হাইকোর্টের যে বেঞ্চ যে রায়ে আমাকে 2000 টাকা জরিমানা করেছে, তাদের 77 নম্বর প্যারায় তারা বলছেন, ফ্রম দ্য মেটেরিয়াল অন রেকর্ড ইনক্লুডিং দ্য অ্যানেক্সচার্স টু দ্য এফিডেভিটস অফ কমপ্লেনেন্ট অ্যান্ড দ্য ভিডিওস ইন দ্য পেন ড্রাইভ referred to the above, the authenticity of the contents thereof has not been challenged by anybody. One thing is clear, C8 অর্থাৎ আমি কুণাল কুমার ঘোষ, C8 was nowhere near High Court on April 26, 2025, that is the date of incident. মহামান্য আদালত যেখানে আমাকে জরিমানা করছেন সেখানে তারা বলছেন C8 was nowhere near the High Court on April 26, 2025. That is the date of the incident. There is nothing on record to show that the C8 instigated the public demonstration on April 25, 2025. অর্থাৎ কুণাল ঘোষ ঘটনাস্থলেও ছিল না এবং কোনোভাবে পাবলিককে কোনো রকম প্ররোচনাও দেয়নি। তো যে রায়ের মধ্যে এই প্যারাটি রয়েছে সেই রায়েতেই আবার আমাকে জরিমানা দিতে বলা হয়েছে। আমি নিশ্চিতভাবে একজন ল অ্যাবাইডিং সিটিজেন, আমি মহামান্য 3 বিচারপতিকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আইনের চোখ দিয়েই আমি বিষয়টিকে দেখব। তো শুভঙ্কর সরকার কংগ্রেসের রাজ্য শাখার সভাপতি, উনি ওনার কথা বলেছেন, ফলে উনিও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় নেত্রী, যাকে ইন্ডিয়া ব্লকে যিনি অপরিহার্য, এবং কংগ্রেসের মাননীয় সোনিয়া গান্ধী বা মাননীয় রাহুল গান্ধীও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সম্মান করেন। ফলে এরপরে উনি বাজার গরম করতে গেলে ওনাকে কি বলতে হচ্ছে না বলতে হচ্ছে, কি ভঙ্গিতে বলছেন, সেটা সম্পূর্ণ ওনার বিষয়। এটা শুধু একটা হয়েছে, জীবনে হয়, একটা হয়েছে। এখন অনেকের মনে হচ্ছে যা যা পাওয়ার সব হয়ে গেছে, সেগুলো বাঁচাতে হবে। আবার অনেকের মনে হচ্ছে একটা চাপ চলছে, পুলিশকেও তো ব্যবহার করা হচ্ছে সব কাজে। ফলে সকলকে একসঙ্গে দোষ দেওয়া যায় না, কিন্তু যারা সব থেকে বেশি বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন, তারা যদি উল্টো দিকে গিয়ে সব থেকে বেশি বড় বড় কথা বলতে যান, তাহলে সেটা আমার মনে হয় তাদের পাড়ার লোক, বাড়ির লোকও এই এত বড় অকৃতজ্ঞতাকে সমর্থন কোনো অবস্থায় করবেন না এবং বিরোধিতা করবেন। এই যারা এনসিপিআইতে গেছে, এরা বিজেপিকে ভোট দিতে যাচ্ছে। এরা বিজেপি তাদের এজেন্ডা সার্ভ করার জন্য তারা সংখ্যা বাড়াতে চায় এবং তাদের ভোট দেওয়ার জন্যই তারা যাচ্ছে। বিজেপি বিরোধী ভোটে তারা জিতে এসছেন আর পার্লামেন্টে গিয়ে বিজেপিকে ভোট দিতে যাচ্ছে। হ্যাঁ, সেই কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখনও তো জনগণের মধ্যে, জনগণের হৃদয়ে তো স্থান করে নেওয়া গেল না। ফলে বিধানসভাতেও যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে রেখে লুটপাট, কাউন্টিং পর্যন্ত হয়েছে,
তো ওনাদের কিছু মনে পড়লেই মনে হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী। তার কারণ হচ্ছে বিজেপি তো এখানে চলছে পুলিশ, মানে ওদের তো সংগঠন এলাকার যা আছে তার থেকে বেশি তো পুলিশ দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে সংগঠন চলছে। তাই জন্যই ওনাদের ভোট এলেই ওইগুলোই মনে পড়ে। মানুষের ভোট, যে অবাধ ভোট হলে জিততে হবে না।